আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। যারা অসুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমার আজকের ভিডিওটি মেবি গত শনিবার শ্যুট করা ছিল, যেটা সোমবারে পাবলিশড হওয়ার কথা ছিল। তো আসলে ভিডিওটা ওইদিন পাবলিশড করতে পারি নাই। কারণ রবিবার সন্ধ্যা ৬টা ২৬ আমার কাছে একটা ফোন কল আসে, যেটা কিনা একজন মায়ের মৃত্যুর সংবাদ ছিল। আপনাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না যে আমার নিজের ফ্যামিলি থেকে কেউ চলে গেলে যে অনুভূতিটা হতো, ঠিক একই রকম আমি ফিল করেছি। আমাদের কিছু কিছু সম্পর্ক থাকে না যে রক্তের না, কিন্তু এক কথায় বা একবার দেখায় মনে হয় যেন আগের জন্মে হয়তো বা আমরা একই মায়ের পেটের বোন ছিলাম, বা আগের জন্মে হয়তো বা তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল। তো যিনি চলে গেছেন তার মেয়ের সাথে আমার ওইরকম একটা সম্পর্ক বলতে পারেন। তো সেই সুবাদে আসলে আমি আন্টির সাথেও অনেকভাবে জড়ায়া যাই, মানে কানেকশানটা এমন হয়ে যায়, যেটা বললাম যে নিজের ফ্যামিলি থেকে কেউ চলে গেলে কি ফিল হবে সেটা হয়তো বা যখন ঘটবে তখন ফিল করতে পারবো, কিন্তু ওই সময়টায় ওই ৩ দিন আমার কাছে ঠিক ওই রকমই মানে ফিল হয়েছে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে ভিডিও শুরু থেকে আপু একটা গল্পই বলে যাচ্ছে। আসলে আমি এটা খুব খেয়াল করে দেখেছি, বা এটা বিশ্বাস করি যে গল্প কখনো একজনের হয় না। এই যে আমি আমার দিন যাপনের গল্প আপনাদের সাথে শেয়ার করি, এই গল্পের সাথে কত কিছু জড়ায় থাকে, হয়তো ওভাবে শেয়ার করা হয় না, কিন্তু প্রতিটা গল্পেই কিন্তু অনেক কিছু থাকে, অনেকজন থাকে। তো এই জন্যে বললাম যে আসলে গল্প কখনো একজনের হয় না। আমার কাজ শেয়ার করি সবসময়, ঠিক আছে, কিন্তু আজকে গত কয়েকদিন ধরে আসলে আমি যে গল্পের মধ্য দিয়ে যাচ্ছি, আমার দিন যাপনের 70% বলতে পারেন যে ওই গল্পটাই চলছে, যার কারণে আসলে আমার ব্লগেও শেয়ার করছি। আপনারা যারা আমার আগের চ্যানেল থেকে আছেন তারা জানবেন, নুসরাত সাইফুল্লাহ আইডি থেকে আমাকে যে কমেন্ট করতো নুসরাত, আমি জানি আপুরা চিনবেন, বিশেষ করে আবু সাইদ আইডি থেকে যে আপু কমেন্ট করেন, আসমা আপু, তারপর হচ্ছে নাজিফা ইশরাত আপু, সবাই জানেন নুসরাত সম্পর্কে যে ও আমাকে কতটা অ্যাপ্রিসিয়েট করতো। মানে আমি আসলে কয়েকজনের নাম একদম চোখ বন্ধ করে বলতে পারবো, যারা আসলে সব সময় আমার মানে কি বলবো, এমনভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে আমি চাইলেও ইউটিউব ছাড়তে পারিনি। এটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না। নুসরাতেরও একটা ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু সে এখন আর কন্টিনিউ করছে না। তারপরেও কিন্তু ওর সাথে আমার যোগাযোগ আছে। যাই হোক, নুসরাতের আম্মুই মারা গেছেন গত 30শে রবিবার সন্ধ্যা 6টা 26 হচ্ছে আমি নিউজটা পাই। তো সবাইকে বলবো আন্টির জন্য সবাই দোয়া রাখবেন। আপনাদের দোয়া চাইবো বলেই এতক্ষণ ধরে গল্প বলা। আশা রাখছি আপনারা সবাই আন্টির জন্য দোয়া রাখবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে সকালের নাস্তা শেষে এখানে দুপুরের রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে আপনাদের ভাইয়ের অফিসে একটা প্রোগ্রাম আছে, যার কারণে তার খানিদানি বাসায় হবে না। তো ভাবলাম শর্টকাট ওয়েতে যা করা যায়, কারণ আজকে আমার কাজের ব্যস্ততাও অনেক বেশি। তো সব মিলিয়েই আসলে মেনু প্ল্যানটা রেডি করা। আর সকালে নাস্তা বানানোর সময় মানে রুটি ক্ষেত্রে একটা কথা বলি। গত লাস্ট ভিডিওতে আমাকে একজন আপু কমেন্টস করেছিলেন যে রুটি এভাবে রাখলে পরে ছোট হয়ে যায়। বিষয়টা আমিও আসলে নোটিস করেছি। আগে ওইভাবে খেয়াল করি নাই। তো আরেকজন আপু হচ্ছে কমেন্টস করেছেন, আসলে আইডির নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আমি খুবই সরি। দেখলাম সত্যিই তাই। রুটিগুলো যদি মানে কোনো রকম সেঁকা না দিয়ে এভাবে রাখা যায়, ফুলকো হয়, সফট হয়, সবই ঠিক আছে, কিন্তু একটু মানে ছোট হয়ে যায়। আর আমাকে আরেকজন আপু, আইনুন নাহার খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, আপু জানতে চেয়েছিলেন যে আপু আপনার ডায়েরির মানে একটা পাতা একদিন পড়ে শোনাবেন। আপু এরকম লিখেছিলেন। তো ইনশাল্লাহ আপু, আমি অবশ্যই কোনো একদিন শোনাবো। আসলে আজকে বলতে পারেন জাস্ট আপনাদের সাথে কানেক্ট থাকার জন্যই ভিডিওটা দেয়া। আর ভিডিওটা শ্যুট করা ছিল, কিন্তু এডিটেরও সুযোগ পাচ্ছিলাম না, আর ভয়েস ওভারও
দেওয়ার মতো আসলে সাহস করতে পারছিলাম না। তো সব মিলায়ে ভাবলাম যে ভিডিওটা দিয়ে দিই। যেহেতু আপনারা অনেকেই জানেন যে আমি ফোন নিয়ে অনেক হ্যাসেল করে ভিডিও দেই। তো একটা ভিডিও যেটা শ্যুট করা আছে সেটা আপলোড না দিলে আমি পরবর্তীতে কোনো প্রয়োজনীয় ফুটেজ নিতে পারবো না, এই আরকি। তো আজকে দুপুরে রান্নার মেনু ছিল মুড়ি ঘন্ট আর হচ্ছে ডিম ভুনা। তো মুড়ি ঘন্টটা করার জন্য আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। আগে থেকে বলতে সকালের নাস্তার পাশাপাশি আমি রাইস কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো যখন এই ধরনের সিদ্ধ করে রাখতে হবে কাজগুলো থাকে, তখন ম্যাক্সিমাম সময় দেখা যায় সিদ্ধ বসিয়ে দেন আমি ঘর গোছানোর কাজটা করে ফেলি। তো আজকেও তাই করেছি। তো এখানে প্রথমে আমি পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, দেন আদা, কাঁচামরিচ, পেঁয়াজ একটু ছেঁচে নিয়েছি। তো সেটাকেও কিছুটা সময় তেলের মধ্যে ভেজে তারপর মাংসের যত মশলা থাকে সব ধরনের মশলাই আমি দিয়েছি। দিয়ে আমি এখন মাছটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিব। মুড়িঘন্ট আমাদের ফ্যামিলির সবারই খুবই পছন্দের। তো আদা আর কাঁচামরিচ সেটা কিন্তু একদম মিহি পেস্ট করলেও কোনো সমস্যা নেই। আমি যেহেতু হামানদিস্তায় করেছি তাই জন্য যতটুকুন হামানদিস্তাতে করা যায় অতটুকুনই করেছি। মাছটাকে আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালো মতন কষানোর পরে একটু ভেঙে চুরে দিয়েছি। দেন আমি আলু সিদ্ধটা যে ম্যাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরেও আমি একটু একটু পানি দিয়ে তারপর বেশ কিছুটা সময় কষিয়ে নেব। দেন আমি ঝোলের পানিটা অ্যাড করব। আর এই ধরনের তরকারির ক্ষেত্রে মেথি আর কালো জিরার যে একটা পাউডার, সেটার স্মেলটা খুবই সুন্দর আসে যদি দেওয়া যায়। আর পাঁচফোড়নের পাউডার। তো এই মশলাগুলো আসলে আমি নিজেও আগে ইউজ করতে জানতাম না। খুব রিসেন্টলি জানতে পারলাম। আসলে আমাদের শেখার কোনো শেষ নেই। আমরা কখনো কারো বাসায় গেলে যখন কোনো খাবার ভালো লাগে বা একটু নতুনত্ব দেখি আমরা কিন্তু জানতে চাই। তো এভাবেই কিন্তু আমরা জানতে পারি। তো আমার এই মেথি কালো জিরার যে পাউডারটা সেটাও আমি রিসেন্টলি আসলে জানতে পারলাম যে এটা বেশ কিছু খাবার আছে সিলেক্টিভ খাবার যেগুলোতে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। বিশেষ করে আমি যে ইদানিং হাতে মাখা চিকেন প্রায় সময় আপনাদের সাথে শেয়ার করি, ওটাতে ওই পাউডারটার কারণে মনে হয় যেন একটা রেস্টুরেন্টের ভাইব আসে। তো মুড়ি ঘন্টটা পাশের চুলায় নিয়ে এখন আমি এদিকে ডিম ভুনার জন্য তেলের মধ্যে অল্প একটু হলুদ মরিচ আর লবণ দিলাম। দিয়ে এখন আমি ডিমটা ভেজে নিব। তো তেলে হলুদ লবণ দেওয়ার পরে মনে পড়লো যে আমি তো ডিমগুলোকে একটু ছিদ্র করে দিব, সেটা করি নাই। তো এভাবে ভেজে নিলে যেটা হয় হাত দিয়ে পুরো ডিমের মধ্যে হলুদটা মাখতে হয় না। খুব সুন্দর মতোই কিন্তু ভাজা হয়ে যায়। আর ঘন্টটাকে মাঝে মধ্যে নেড়ে দিচ্ছিলাম, কারণ ঘন্ট একদম নিচে লেগে গেলে আবার একটা পুরা স্মেল চলে আসবে। আচ্ছা, আমার ওই চুলায় রান্না করতে গিয়ে মনে হলো আমার অনেক আপুরা আছেন যারা আমাকে বলেন যে ওই চুলায় রান্না করতে অসুবিধা হয় কিনা। আসলে যে কোনো বিষয়ে অসুবিধা মনে করলেই অসুবিধা, না মনে করলে সেটা হয়তো কিছুটা হলেও অ্যাভয়েড করা যায়। আর গত ভিডিওতে আমাকে সুফিয়া সিদ্দিকা আইডি থেকে আপু জানিয়েছিলেন যে ওইটাতে কালি হচ্ছে বা আগুনটাও কেমন যেন মনে হচ্ছে। তো আপুর প্রতি অনেক, অনেক বেশি কৃতজ্ঞতা। আপু আসলে ফোনে কথা বললেও কি বলবো, আসলে আপুর কথা যত বলবো কম বলা হবে। আপনাদের সবার প্রতি আমি অনেক, অনেক বেশি কৃতজ্ঞ। আসলে বিজনেসে না আসলে হয়তোবা এভাবে কখনো জানা হতো না। আপুরা দূর থেকেও অনেক বেশি কেয়ার করেন। তো চুলার ব্যাপারটা যেটা হয়েছে, অনেক সময় হাঁড়িতে যদি হাঁড়ির তলায় পানি থাকে সেক্ষেত্রে কিন্তু পানি যখন ছিটা পড়ে আগুনে তখন এরকম একটা লালচে ভাব দেখা যায়। আর কালি, এটা আগে যেহেতু লাইনের গ্যাসের চুলা ছিল সেটাকে এখন সিলিন্ডার সিস্টেম করা হয়েছে, যার কারণে এই কালিটা হয়। তো এটা ঠিক করা যায়, ঠিক করাতে গেলে আবার আগুন কমে যায়। তো এই প্রবলেমের কারণেই কিন্তু আমার এখন মানে কখনো এই সাইডেরটাতে কালি হয়, আবার কখনো ওই দিকেরটাতে হয়। তো এরকমটাই হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার কাজটাও করে নিচ্ছি। ভিডিওতে যখন ভয়েস ওভার করি কোনো না কোনো এক্সট্রা নয়েজ তো থাকবেই। তো আশা রাখছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে যে এক্সট্রা পেঁয়াজ কুচিটা ছিল সেটা একটা কাঁচের জারে উঠিয়ে নিচ্ছি। আসলে আমরা সবাই জানি যে কিছু জিনিস আমাদের যদি হার্মফুল, তারপর আমরা অ্যাভয়েড করতে পারি না। এই যে পেঁয়াজ কুচিটা রয়ে গেছে সেটা তো রাখতেই হবে। তো আসলে আমরা অনেক সময় ভিডিও কিছুতে ইন্সপায়ার ভয় পাই।
মানে যে জিনিসটা হয়তোবা ছোটবেলা থেকে জেনে আসছে, এটা আমাদের ইউটিউবের মাধ্যমে সেটা জানতে পারি যে না, সেটা আমাদের জন্য এমন একটা বিষয় হয়ে গেছে যে অতিরিক্ত ঘাটাঘাটি করতে গেলে মনে হয় নিজের সবটুকু জানা ভুল বা কোনটা ঠিক কোনটা ভুল, যেটা মানে এরকম একটা ধাঁধার মধ্যে আমরা পড়ে যাই। তো সব কিছু তো আসলে মানে ওভাবে মেনটেন করা সম্ভব না। সবসময় আমি এই কথাটা বলি, যতটুকুন সম্ভব আমরা ততটুকুন মেনে চলার চেষ্টা করব। তো এখানে মুড়ি ঘন্টটা হয়ে গেছে, আমি সবগুলো খাবারই কাউন্টার টপে সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি। আজকে এই মুড়ি ঘন্টকে মানে ঘন্ট না বলে ঘাটি বলা চলে, মানে একদম ঝুল টাইপের করে ফেলছি। এটা আসলে নর্মালি আমরা ছোটোবেলা থেকে যেভাবে খেয়ে আসছি, একদম একটা আঠালো আঠালো ভাব হয়। আমাদের মানে অঞ্চলে দেখা যায় এই খাবারটা বিয়ে বাড়ি হোক বা কোনো সিন্নি বাড়িতে হোক, এটা সবসময় করে থাকে। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে মুসি। তো এটা আমরা সবাই কম বেশি পছন্দ করি। তো যাই হোক, আমি কাউন্টার টপে সাইড করে রেখে দিচ্ছি। আজকে হচ্ছে সার্ভ করব না, কারণ এই খাবারটা যখনই খাওয়া হবে গরম করে তারপর খেতে হবে। তো এখন হচ্ছে যে থালাবাটিগুলো ধোয়া বাকি ছিল, থালাবাটি বলতে রান্নার কাজে মানে যেগুলো হয়েছে সেগুলি ক্লিন করে নেব। কখনো কখনো তো রান্নার ফাঁকে ফুঁকেই ক্লিন করা হয়, আবার কখনো যদি মনে হয় যে না একসাথে অনেকগুলো জমে গেছে, সেই ক্ষেত্রে হয়তো বা গ্লোভসটা ইউজ করা লাগে। বিশেষ করে এই ঠান্ডার মধ্যে আমি চেষ্টা করি হ্যান্ড গ্লোভসটা ইউজ করতে। রাতের ক্লিনিংয়ের মানে রাতে যখন কিচেন ক্লিনিং করি তখন অবশ্যই। আমি জাস্ট এটা শেয়ার করছি এজন্য, কারণ আমরা আসলে অনেক সময় একটু মানে অসাবধানতার জন্য অনেক বেশি অসুস্থ হয়ে যাই। তো এই ধরনের গ্লোভস কিন্তু ২ পাশেই ইউজ করা যায়। তো আমি যে পাশে ইউজ করলাম, এই পাশে ইউজ করলে কিন্তু ভিম লিকুইডটা নিয়েই সরাসরি ক্লিন করা যায়। তবে খুব সাবধানে করা লাগে, কারণ অনেক বেশি স্লিপি হয়ে যায় তখন। তো এটা বললাম এই কারণে যেন আমার থেকে ইন্সপায়ার হয়ে আবার কেউ মানে কারো কোনো জিনিস না ভাঙে। আমার নিজেরও ভাঙতো ১ম দিকে। তো রান্না শেষে কিচেন ক্লিনিংয়ের পর ম্যাক্সিমাম সময় আমি চেষ্টা করি যে এখানে প্লেসমেটগুলো থাকে সেটাকে একটু শুকা দিতে, কারণ এখানে যতবার ক্লিন করি ততবারই কিন্তু ভিজে যায়। তো একটা উঠিয়ে নিলে দেন আরেকটা রেখে দিয়ে, আপনাদের সাথে তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে কেন আমি প্লেসমেটটা এখানে দিই, কারণ একটা মানে জায়গা আছে এখানে খুব বাজে লাগে দেখতে, যার কারণে এই প্লেসমেটটা আমি ইউজ করি। তো যাই হোক, কিচেনের সব এক্সট্রা জিনিসগুলো কিন্তু আমি এখন ক্যাবিনেট থেকে নিয়ে ইউজ করি, আবার ক্যাবিনেটে রেখে দিই। তো এটা ছিল বেশ অনেকটা সময় পর এখন শাড়ির কাজ করব। তো সবসময় তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, মাঝে মধ্যে শেয়ার করি, কারণ আমার মানে সারাদিনের অ্যাক্টিভিটির অনেক বড় একটা অংশ জুড়ে এখন এই কাজগুলো থাকে। তো প্রতিবারেই কিন্তু শাড়িটা যখন কাজ করব তার আগেই যে দেখছেন কুচকানো একটা ভাব, সেটাকে আয়রন করে নিতে হয়, তা না হয় কিন্তু ছাপগুলি সুন্দর মতো বসবে না। তারপর হচ্ছে আঁচলের অংশটুকু সেলাই করে নিতে হয়। তো ওই কাজগুলো করে নেওয়ার পরেই কিন্তু আমার ছাপের কাজটা করা হয়। তো আমি আজকে যে শাড়িটা করছি, আপনারা সবাই অলরেডি এই শাড়িটার সাথে পরিচিত, যারা আমাকে দেখেন সবাই অনেক বেশি পছন্দ করেছেন। তো এই শাড়ির আবারও একটা অফার নিয়ে আসছি, সেটা হচ্ছে ২৪ ঘন্টার জন্য। মানে ভিডিওটা যে সময়টাতে পাবলিশড হবে তারপর থেকে ২৪ ঘন্টার মধ্যে যারা অফার করবেন মানে অর্ডার করবেন তাদের জন্যই অফারটা থাকবে। আসলে এখন যারাই শাড়িটা নিতে চাচ্ছেন সবাই বলছেন যে আপু অফারে কেন পাবো না, আর তখন অফারে কেন দিয়েছিলাম সেটাও কিন্তু আপনাদেরকে বলেছি। তো যাই হোক, আপুদের কথা মাথায় রেখেই কিন্তু আবারও আপনাদের জন্য অফারটা নিয়ে এসেছি। অফারটা হলো শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে ১২৯০, কিন্তু এখন পেয়ে যাবেন মাত্র ১১০০ টাকায়। আর কেউ যদি একসাথে ৩টা নেন সেক্ষেত্রে পেয়ে যাবেন ৩০০০ টাকা, মানে ১০০০ করে। আর কেউ যদি একসাথে ২টা নেন সেক্ষেত্রে পেয়ে যাবেন ১০৫০ টাকায়। আর হ্যাঁ, আগে কিন্তু এই শাড়ির রেগুলার প্রাইস ছিল ১২০০, এখন কিন্তু ১২৯০ হবে। তার কারণ হচ্ছে সামনে ঈদ আসছে, আমরা যে কোনো জিনিস কিনি ঈদের আগে দেখবেন সব কিছুর দাম বেড়ে যায়। তো আমরা মানে যখন একটা জিনিস যেভাবে কিনি আমাদের কিন্তু কস্টিংটা ওভাবেই পড়ে যায়। আর শাড়িটার কালার যেন আপনারা সুন্দর মতন বুঝতে পারেন, তার জন্য কিন্তু আমাদের এই মিষ্টি হেলেন আপুর ছবিটা শেয়ার করলাম। তো আপু, তোমাকে ভিডিওর মাধ্যমে অনেক অনেক থ্যাঙ্কস। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।